সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং আজকের এই অনলাইন লাইভ ক্লাসে যুক্ত হয়েছো। আজকের ক্লাস উপস্থাপনায় আছি আমি অসীম কুমার বর্মন, জুনিয়র ইনস্ট্রাক্টর নন-টেক গণিত, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। আজকে আমার লেকচার 6। তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টে জানাও। আমি তোমাদের একটু কমেন্টের জন্য ওয়েট করছি। তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা? আচ্ছা, আশা করি তোমরা সকলে শুনতে পাচ্ছ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো প্রথম পর্বের ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য। তোমরা জানো যে আমাদের রংপুর পলিটেকনিকে অবস্থিত 4টি টেকনোলজির জন্য এই কেমিস্ট্রি বিষয়টি প্রযোজ্য, অর্থাৎ মেকানিক্যাল টেকনোলজি, ইলেকট্রিক্যাল টেকনোলজি, ইলেকট্রনিক্স টেকনোলজি এবং ইলেকট্রোমেডিক্যাল টেকনোলজি। তো কেমিস্ট্রি বিষয়ের বিষয় কোড 65913। আমরা গত বেশ কয়েকটি লেকচারে তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা সেটি ভালোভাবে বুঝতে পেরেছো এবং নিজেরাও প্র্যাকটিসের মাধ্যমে তোমরা সেটি সম্পন্ন করেছো এবং প্র্যাকটিসটি পর্যায়ক্রমে কন্টিনিউ রাখবে। আজকে আমরা অধ্যায় 4 নিয়ে কথা বলবো। অধ্যায় 4 অর্থাৎ পানি বিশোধন বা পানি পরিশোধন, ইংরেজিতে নাম হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট। এই অধ্যায়ের আজকে আমাদের প্রথম লেকচার। তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই। আজকের পাঠের শিখন ফল। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা পানির অবস্থান ও শ্রেণী বিভাগ সম্পর্কে জানতে পারবে, ক্ষর পানি ও মৃদু পানি সম্পর্কে ধারণা লাভ করবে, পানির ক্ষরতা ও এর প্রকারভেদ সম্পর্কে জানতে পারবে, ক্ষর পানি ব্যবহারের সুবিধা ও অসুবিধা কি তা জানতে পারবে, পানির ক্ষরতা অপসারণে ব্যবহৃত পারমুটিট পদ্ধতি সম্পর্কে জানতে পারবে এবং পানির ক্ষরতা দূরীকরণে আয়ন বিনিময়কারী রেজিন পদ্ধতি সম্পর্কে জানতে পারবে। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা মূল আলোচনায় চলে যাই। প্রথমে হলো তোমরা দেখতে পাচ্ছ ভূমিকা। 1781 খ্রিস্টাব্দে ইংরেজ রসায়নবিদ ক্যাভেন্ডিশ হাইড্রোজেন ও বায়ুর মিশ্রণে অগ্নি স্ফুলিঙ্গ সৃষ্টি করে সংশ্লেষণ প্রক্রিয়ায় পানি উৎপন্ন করেন। তাহলে এই যে আমাদের পানির যে উপস্থিতি এবং পানির মধ্যে যে আমাদের হাইড্রোজেন এবং বায়ুর মিশ্রণে অগ্নি স্ফুলিঙ্গর মাধ্যমে সৃষ্টি হয়েছে এবং সেটি হচ্ছে সংশ্লেষণ প্রক্রিয়ায়, এটি প্রথম ব্যাখ্যা করেন বা আবিষ্কার করেন ইংরেজ রসায়নবিদ ক্যাভেন্ডিশ এবং সেটি হচ্ছে 1781 খ্রিস্টাব্দে। এবং তিনি প্রমাণ করেন যে পানি একটি যৌগিক পদার্থ। পানি হলো হাইড্রোজেন ও অক্সিজেনের দ্বিমৌল যৌগ। তাহলে পানি হচ্ছে একটি যৌগিক পদার্থ। তোমরা মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ সম্পর্কে জানো, তোমাদের স্পষ্ট ধারণা আছে। অর্থাৎ যে পদার্থকে ভাঙলে অন্য কোনো পদার্থ পাওয়া যায় না সেটি হচ্ছে মৌলিক পদার্থ, এবং যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে 2 বা ততোধিক পদার্থ পাওয়া যায় সেটি হচ্ছে তোমাদের যৌগিক পদার্থ। তো পানি হচ্ছে সেরকম একটি যৌগিক পদার্থ যেটিকে ভাঙলে আমরা হাইড্রোজেন এবং অক্সিজেন পাই। তাহলে তোমরা জানলে যে এই পানি যে হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত সেটি প্রথম দেখান বা ব্যাখ্যা করেন ইংরেজ রসায়নবিদ ক্যাভেন্ডিশ 1781 খ্রিস্টাব্দে। তাহলে পানি একটি যৌগিক পদার্থ এবং পানি হলো হাইড্রোজেন ও অক্সিজেনের দ্বিমৌল যৌগ। এখন আমরা এর অবস্থান ও শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করব। প্রকৃতিতে পানি সর্বাপেক্ষা অধিক পরিমাণে বর্তমান, অর্থাৎ
পৃথিবীতে স্থল ভাগ এবং পানির অংশের যে পরিমাণ, সে হিসেবে পানি সর্বাধিক পরিমাণে আমাদের বর্তমান। তোমরা দেখো এই যে ভূপৃষ্ঠের প্রায় 75% পানি, অর্থাৎ আমাদের এই পৃথিবীর স্থলভাগ এবং জলভাগ যে আছে তার 75% হচ্ছে পানি। অন্য বস্তুকে দ্রবীভূত করার অতুলনীয় ক্ষমতা থাকায় পানিকে সর্বাপেক্ষা দ্রাবক বলা হয়। অর্থাৎ দ্রাবক অনেক ধরনের থাকতে পারে বা অনেক ধরনের আছে, তবে সর্বাপেক্ষা দ্রাবক পানিকে বলা হয়। কেন? কারণ এই অন্য বস্তুকে দ্রবীভূত করার ক্ষমতা সর্বাধিক এই পানির। তো আমরা এখন প্রকারভেদ সম্পর্কে জানবো। উৎস অনুসারে পানিকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি, যথা বৃষ্টির পানি, নদীর পানি, সমুদ্রের পানি এবং ঝর্ণার পানি। তাহলে উৎস অনুসারে পানিকে সাধারণত আমরা 4 ভাগে ভাগ করতে পারি। এই 4টি ভাগ তোমরা জেনে রাখবে। এরপরে দ্রবীভূত কলুষ পদার্থের উপস্থিতির উপর ভিত্তি করে পানিকে 2টি শ্রেণীতে বিভক্ত করা হয়। অর্থাৎ পানিতে যে বিভিন্ন কলুষ পদার্থ দ্রবীভূত অবস্থা থাকে এবং তার যে অবস্থান বা উপস্থিতি, সেটির উপর ভিত্তি করে পানিকে আমরা 2টি শ্রেণীতে বিভক্ত করতে পারি। প্রথমটি হচ্ছে স্বচ্ছ পানি বা মিঠা পানি, আর দ্বিতীয়টি হচ্ছে খনিজ পানি। তাহলে আমরা উৎস অনুসারে কতভাবে ভাগ করা যায় সেটি জানলাম, এবং দ্রবীভূত কলুষ পদার্থের উপস্থিতির উপর ভিত্তি করে কতভাবে ভাগ করা যায় সেটিও আমরা জানলাম। এখন আমরা এই স্বচ্ছ পানি বা মিঠা পানি এবং খনিজ পানির একটু সংজ্ঞাটা জানবো। তাহলে প্রথমে দেখো, স্বচ্ছ পানি বা মিঠা পানি, একে ইংরেজিতে ফ্রেশ ওয়াটারও বলা হয়। তো যে পানিতে অতি অল্প পরিমাণে কলুষ পদার্থ দ্রবীভূত থাকে তাই হচ্ছে মিঠা পানি, এবং এই মিঠা পানি সাধারণত আমরা পান করে থাকি। চাষাবাদে ও মৎস্য চাষের জন্য এটি উপযোগী, অর্থাৎ এটি আমরা সর্বাধিক ব্যবহার করে থাকি। তাহলে যে পানিতে অতি অল্প পরিমাণে কলুষ পদার্থ দ্রবীভূত থাকে তাই হচ্ছে মিঠা পানি, এবং একে ট্রিটমেন্টের মাধ্যমে আমরা পানের যোগ্য করে বা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। এরপরে দেখো, খনিজ পানি বা মিনারেল ওয়াটার। অধিকাংশ ঝর্ণার পানিতে অত্যধিক পরিমাণ লবণ ও গ্যাসীয় পদার্থ দ্রবীভূত থাকে বলে তা লবণাক্ত, ক্ষারীয়, তিক্ত, বায়ুযুক্ত ও উষ্ণ হয়ে থাকে। তো এই ধরনের যে বৈশিষ্ট্য বিদ্যমান, সে সকল পানিকে আমরা বলবো খনিজ পানি। আচ্ছা, এরপরে দেখো, পানির উপযোগিতা অনুযায়ী পানিকে আমরা 2টি শ্রেণীতে বিভক্ত করতে পারি। একটি হচ্ছে পেয় পানি, আরেকটি হচ্ছে অপেয় পানি। তো পেয় পানি কোনটা? যে পানি ভাসমান পদার্থ, জৈব যৌগ, রোগ জীবাণু মুক্ত, স্বচ্ছ, তাই পেয় পানি। তাহলে যে পানিতে ভাসমান পদার্থ থাকবে না, অর্থাৎ ভাসমান পদার্থ মুক্ত থাকবে, জৈব যৌগ মুক্ত থাকবে এবং রোগ জীবাণু মুক্ত থাকবে এবং স্বচ্ছ থাকবে, তো এরকম বৈশিষ্ট্য সম্পর্কিত যে পানি, সেটি হচ্ছে পেয় পানি। এতে সামান্য ধাতব লবণ দ্রবীভূত থাকে। পেয় পানি স্বাদে তৃপ্ত হয়, অর্থাৎ আমরা যে পানিটা পান করি সেটি খেয়ে আমরা তৃপ্তি বোধ করি বা আমরা তৃপ্ত হই। আচ্ছা, অপরদিকে অপেয় পানি কোনটা? যে পানি বিষাদ, অর্থাৎ স্বাদহীন, দূষিত, ক্ষতিকর ধাতব লবণ ও কলুষযুক্ত, অর্থাৎ সেখানে ক্ষতিকর ধাতব লবণ থাকবে এবং কলুষযুক্ত, অর্থাৎ বিষাক্ত কিছু মিশ্রিত থাকবে, এই ধরনের পানিকে আমরা বলবো অপেয় পানি, অর্থাৎ সেটি আমরা পান করি না বা পানের অযোগ্য। আচ্ছা, এরপরে আমরা আমাদের ওয়াটার ট্রিটমেন্ট অধ্যায়ের যে মূল বিষয়, অর্থাৎ ক্ষার পানি এবং মৃদু পানি। তো প্রথমে আমরা দেখব ক্ষার পানি কি জিনিস। তাহলে ক্ষার পানি আমরা কাকে বলবো? যে পানিতে সাবান সহজে ফেনা উৎপন্ন করতে পারে না তাকে ক্ষার পানি বলে। আমরা বিভিন্ন ব্যবহারের ক্ষেত্রে, অর্থাৎ পারিবারিক ব্যবহারে আমরা যেগুলো ব্যবহার করি ব্যবহারিক জীবনে, যে সকল
পানিতে আমরা সহজে ফেনা উৎপন্ন করতে পারি, অর্থাৎ সাবান ব্যবহারের ফলে যে পানিতে সহজেই ফেনা উৎপন্ন হয় না বা উৎপন্ন করতে পারে না, তাকে আমরা খর পানি বলি। খর পানি কিছু উদাহরণ আমরা এখানে দিয়েছি, যেমন সমুদ্রের পানি খর পানি, নদীর পানি খর পানি, তারপরে ঝর্ণার পানি, গভীর নলকূপের পানি ইত্যাদি খর পানি। এরপরে মৃদু পানি, যে পানিতে সাবান সহজে ফেনা উৎপন্ন করতে পারে তাকে মৃদু পানি বলে। যে পানিতে সাবান সহজে ফেনা উৎপন্ন করতে পারে তাকে আমরা মৃদু পানি বলি, যেমন বৃষ্টির পানি, এরপরে পাতিত পানি। তো এগুলো এই রকম পানিকে আমরা বলবো মৃদু পানি। তাহলে তোমরা মৃদু পানি এবং খর পানি সম্পর্কে ধারণা লাভ করলে। তোমাদের কোনো কমেন্ট থাকলে সেটি কমেন্টের মাধ্যমে জানাবে। আচ্ছা, এরপরে আমরা দেখি একটি এখানে প্রশ্ন আকারে তোমরা বলতে পারো, বা আমরা টপিক হিসেবে আমরা চিহ্নিত করেছি এখানে। 1 নাম্বার, পানির খরতা কি? অর্থাৎ এই যে খর পানি, মৃদু পানি, অর্থাৎ পানির যে খরতা সেটি আসলে কি, এবং পানির খরতা কত প্রকার ও কি কি, এটি আমরা এখন জানবো। তাহলে প্রথমেই দেখো পানির খরতা। যে ধর্মগুণে কোনো পানি সাবানের সাথে সহজে ফেনা উৎপন্ন করে না, কিন্তু যথেষ্ট সাবান খরচের পর ধীরে ধীরে ফেনা উৎপন্ন হয়, পানির সেই ধর্মকে পানির খরতা বা খরত্ব বলে। অর্থাৎ পানির যে গুণ বা যে গুণের জন্য পানিতে সহজে ফেনা উৎপন্ন করা যায় না, অর্থাৎ সেই পানিতে সাবান খরচ করে ফেনা উৎপন্ন করতে যথেষ্ট পরিমাণ পানি কি বলে সাবান খরচ হয়, পানির সেই ধর্মকে পানির খরতা বা খরত্ব বলে। অর্থাৎ পানির ধর্ম, খরতা বা খরত্ব বলতে মূলত পানির আমরা ধর্মকে বুঝি। এরপরে দেখো পানির খরতা কত প্রকার ও কি কি। তো পানির খরতা মূলত 2 প্রকার, একটি হচ্ছে অস্থায়ী খরতা, আরেকটি হচ্ছে স্থায়ী খরতা। এখন দেখো অস্থায়ী খরতা বলতে আমরা কি বুঝি। অস্থায়ী খরতা, পানিতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম বাইকার্বনেট দ্রবীভূত থাকলে পানির যে খরতা হয় তাকে আমরা অস্থায়ী খরতা বলে থাকি। অর্থাৎ পানিতে যদি ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম বাইকার্বনেট দ্রবীভূত থাকে তাহলে ওই পানির যে খরতা হয় সেই খরতাকেই আমরা বলবো অস্থায়ী খরতা। তোমরা জানো যে অস্থায়ী স্থায়ী মানে হচ্ছে স্থায়ী বলতে সেটি দীর্ঘকাল ব্যাপী থাকে, সেটিকে আমরা সহজে দ্রবীভূত করতে পারি না। আর অস্থায়ী হচ্ছে এটি আমরা সহজেই ট্রিটমেন্টের মাধ্যমে খরতা দূর করতে পারি। তো এখানে অস্থায়ী খরতার একটি উদাহরণ দেখানো হয়েছে, এই যে ক্যালসিয়াম বাইকার্বনেট এবং ম্যাগনেসিয়াম বাইকার্বনেট। এরপরে দেখো স্থায়ী খরতা, পানিতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের ক্লোরাইড, এর আগেরটাতে ছিল ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম বাইকার্বনেটের দ্রবীভূত অবস্থান, আর স্থায়ী খরতার ক্ষেত্রে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের ক্লোরাইড বা সালফেট দ্রবীভূত থাকলে পানির যে খরতা হয় তাকে স্থায়ী খরতা বলে। যেমন দেখো ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট ইত্যাদি। মাকে বলো, মাকে বলো, ওদিক যে মাকে বলো, তুমি কি কোথায়। খর পানি ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি দেখো। খর পানি ব্যবহারের সুবিধা এবং অসুবিধা। তো প্রথমে খর পানির সুবিধা। খর পানিতে যে সমস্ত ধাতব লবণ দ্রবীভূত থাকে তা স্বাস্থ্যের পক্ষে উপকারী বলে খাবার পানি হিসেবে সামান্য খর পানির ব্যবহার করা যায়। খর পানি অপেক্ষা মৃদু পানিতে সীসা অধিক পরিমাণে দ্রবীভূত হয়। খাবার পানি সীসা নির্মিত সরবরাহ নলের মধ্য দিয়ে চালনা করলে তা অতি সামান্য পরিমাণে
বিষাক্ত সীসাকে দ্রবীভূত করে, ফলে সরবরাহকৃত পানি বিশুদ্ধ রূপে পাওয়া যায়। হাড় ও দাঁত গঠনের জন্য ক্যালসিয়াম লবণ প্রয়োজন বলে খরপানি শিশুদের দেহ গঠনে বিশেষ উপযোগী। এরকম কিছু বৈশিষ্ট্য আমাদের খরপানির, অর্থাৎ এটি হলো আমাদের খরপানির সুবিধা। আচ্ছা, এরপরে আমরা অসুবিধা নিয়ে আলোচনা করি। খরপানির অসুবিধা: লন্ড্রির কাজে, ধোলাইয়ের কাজে খরপানি ব্যবহার করলে অনেক বেশি সাবান খরচ হয়, অর্থাৎ এখানে সাবানের খরচের পরিমাণটা বেশি হয় বা সাবান অপচয় হয়। এটি হচ্ছে আমাদের খরপানির অসুবিধা। এরপরে খরপানি ব্যবহার করলে লৌহের জন্য কাপড়ে দাগ পড়ে, যেহেতু খরপানিতে বিভিন্ন পদার্থ মিশ্রিত অবস্থায় থাকে, সেখানে লৌহও থাকে এবং যার কারণে কাপড়ে দাগ পড়ে। খরপানি ব্যবহার করলে কারখানার বয়লারে কঠিন অদ্রবণীয় ধাতব লবণের স্তর পড়ে যায়। এই জন্য তাপ পরিবাহিতা কম হয়, তাপ শক্তির অপচয় হয়। অর্থাৎ কলকারখানায় এই খরপানির ব্যবহারের ফলে সেখানেও আমাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। এরপরে দেখো, বয়লারের স্বাভাবিক কার্যকাল হ্রাস পায়, অর্থাৎ স্বাভাবিকভাবে একটি বয়লার যেরকম সার্ভিস দিতে পারে তার থেকে সেই কার্যকালটি কমে যায়। এরপরে দেখো, কাগজ, কৃত্রিম সিল্ক ও রঞ্জন শিল্পে খরপানি ব্যবহার করলে এক প্রকার বাদামি বর্ণের দাগ পড়ে। এবং সর্বশেষ হচ্ছে অতিরিক্ত খরপানি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে আমরা যেহেতু জানলাম যে খরপানি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সুতরাং আমরা ব্যবহারিক ক্ষেত্রে বা নিজের দৈনন্দিন কাজে খরপানির ব্যবহার থেকে দূরে থাকব। এরপরে দেখো, পানির ক্ষরতার কারণ কি? পানির ক্ষরতার আসলে কারণটা কি এবং পানির ক্ষরতা অপসারণে ব্যবহৃত পারমুটিক পদ্ধতি চিত্রসহ বর্ণনা করো। তোমাদের সিলেবাসে বেশ কয়েকটি পদ্ধতি আছে পানির ক্ষরতা অপসারণের জন্য। তার মধ্যে আমরা এখন যেটি আলোচনা করব সেটি হচ্ছে পারমুটিক পদ্ধতি। তো প্রথমেই দেখো, পানির ক্ষরতার কারণ কি? পানির ক্ষরতার কারণ হলো, প্রাকৃতিক পানিতে আমরা জানি যে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, সালফেট ও ক্লোরাইড জাতীয় লবণ দ্রবীভূত অবস্থায় থাকে। এই কারণেই মূলত পানি ক্ষর হয়। তাহলে পানির ক্ষরতার মূল কারণ হচ্ছে এই যে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম বাইকার্বনেট এবং তাদের সালফেট ও ক্লোরাইড জাতীয় লবণ এর উপস্থিতি। এসব উপাদানের উপস্থিতির কারণে পানি ক্ষর হয়। এখন দেখো, পারমুটিক প্রণালী বা আমরা এখানে যে পারমুটিক পদ্ধতির কথা বলছি সেটি আসলে কি। এখানে পাশে আমরা একটি চিত্র দিয়ে দেখিয়েছি, চিত্রটি তোমরা একটু দেখে নাও। তাহলে আমরা এখন দেখব যে পারমুটিক প্রণালী আসলে কিভাবে কাজ করে। তো পারমুটিক প্রণালীতে পানি স্থায়ী ও অস্থায়ী উভয় প্রকার ক্ষরতা দূর করা যায়। অর্থাৎ এই পদ্ধতিতে বা এই প্রণালীতে আমাদের পানির যে স্থায়ী ক্ষরতা এবং অস্থায়ী ক্ষরতা আছে সেটি উভয়ই আমরা দূর করতে পারি এই প্রণালীর মাধ্যমে। তাই প্রণালীটি বর্তমানে বেশ প্রচলিত। বিজ্ঞানী জ্ঞান পারমুটিক প্রণালীটি প্রথমে আবিষ্কার করেন বলে একে জ্ঞানের প্রণালীও বলা হয়। অর্থাৎ পারমুটিক প্রণালীর আরেকটি নাম জ্ঞানের প্রণালী। অর্থাৎ যেহেতু বিজ্ঞানী জ্ঞান পারমুটিক প্রণালী প্রথম আবিষ্কার করেন, এই জন্য তার নাম অনুসারে জ্ঞানের প্রণালীও একে বলা হয়। আচ্ছা, ল্যাটিন শব্দ হচ্ছে মূলত পারমুটিক, যার অর্থ হচ্ছে এক্সচেঞ্জ বা বিনিময়। এই প্রণালীতে বিনিময় ঘটে বলে এর এরূপ নামকরণ করা। অর্থাৎ এই প্রণালীতে আমাদের বিনিময় ঘটবে, যার কারণে আমরা একে এরূপ নাম দিয়েছি। এ প্রণালীতে খরপানিকে মৃদুকরণে পারমুটিক নামক
রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। অর্থাৎ এই প্রণালীতে আমরা খর পানিকে যখন মৃদু পানিতে পরিণত করব, তখন পারমুডিট নামক একটি রাসায়নিক পদার্থ আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, তাহলে পারমুডিটটা আসলে কি? পারমুডিট হলো অদ্রবণীয় ও আর্দ্র সোডিয়াম অ্যালুমিনিয়াম অর্থোসালফেট। তাহলে পারমুডিটটা হলো অদ্রবণীয় হবে এবং আর্দ্র হবে, এবং সেটি কি আসলে সোডিয়াম অ্যালুমিনিয়াম অর্থোসিলিকেট। এখানে আমরা এই সাংকেতিক আকারে দিয়েছি। এখানে 3 অণু পানি ইনটু অবস্থায় আছে। তো এই পারমুডিট প্রকৃতিতে জিওলাইট নামক খনিজ হিসেবে পাওয়া যায়, অর্থাৎ প্রকৃতিতে আমরা এটিকে পাই জিওলাইট নামক খনিজ হিসেবে। পারমুডিটের ক্ষারীয় অংশ অর্থাৎ সোডিয়াম অংশ এবং খরপানিতে দ্রবীভূত লবণের ক্ষারীয় অংশের মধ্যে সহজেই বিনিময় ঘটে। অর্থাৎ এখানে পারমুডিট প্রণালীর যে মূল বিষয় বিনিময়, সেখানে এই বিনিময়টি ঘটে। আচ্ছা, এখন এই প্রণালীর মূলনীতি কি? মূলনীতি হচ্ছে খরপানিকে পারমুডিটের মধ্য দিয়ে যখন চালনা করা হয়, তখন পানিতে দ্রবীভূত লবণের ক্ষারীয় অংশ ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফেরাস প্রভৃতির সঙ্গে পারমুডিটের ক্ষারীয় অংশ সোডিয়ামের মধ্যে বিনিময় ঘটে। অর্থাৎ সোডিয়ামের সাথে বিনিময় ঘটে কার কার? ক্যালসিয়ামের হতে পারে, ম্যাগনেসিয়ামের হতে পারে এবং ফেরাসের হতে পারে। ফলে কি হয়? ফলে খরপানির দ্রবীভূত লবণগুলি সোডিয়াম পারমুডিটের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফেরাসে পরিণত হয়। অর্থাৎ খরপানির মধ্যে যে দ্রবীভূত লবণগুলি থাকে, সেটি বিক্রিয়ার ফলে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফেরাসে পরিণত হবে এবং পারমুডিট স্তরে থেকে যায়। অর্থাৎ পারমুডিট যে উপাদানটি আছে সেটির স্তর পড়ে যায়। পানিতে কেবল সোডিয়াম লবণ দ্রবীভূত থাকে। তাহলে পানিতে যে দ্রবীভূত অংশগুলো, সেগুলো বিক্রিয়ার ফলে অন্য পদার্থে পরিণত হয় এবং সেখানে দ্রবীভূত অবস্থায় থাকে শুধু সোডিয়াম লবণ। এভাবে খর পানি মৃদু পানিতে পরিণত হয়। এখানে আমরা একটি বিক্রিয়ার মাধ্যমে দেখিয়েছি। এই যে সোডিয়াম পারমুডিট এবং ক্যালসিয়াম লবণ, এদের বিক্রিয়ার ফলে এই যে ক্যালসিয়াম পারমুডিটের উৎপন্ন হয়েছে ক্যালসিয়াম পারমুডিট এবং সোডিয়াম যে লবণ সেটি হয়েছে। আচ্ছা, একইভাবে নিচে অন্য একটি বিক্রিয়া দেখানো হয়েছে, তোমরা এটা দেখে নিবা, দেখলেই তোমরা বুঝতে পারবা। তাহলে এটি হলো আমাদের পারমুডিট যে প্রণালী খরতা দূরীকরণের, তার মূলনীতি। আচ্ছা, এখন বর্ণনা দেখো। লৌহ বা ইট নির্মিত খাড়া সিলিন্ডারের মাঝখানে পারমুডিট স্তর, এর উপরে মিহি বালির প্রাথমিক ফিল্টার স্তর ও পারমুডিটের নিচে নুড়ি পাথরের স্তর বসানো থাকে। তোমরা সেখানে চিত্রটা দেখলে বুঝতে পারবে, সেখানে এগুলো পর্যায়ক্রমে কিভাবে থাকে সেটা দেখানো আছে। তো উপর হতে খরপানিকে সিলিন্ডারের ভেতর দিয়ে নিচের দিকে চালনা করা হয়। খরপানি পারমুডিট স্তর ভেদ করে আসার সময় পারমুডিটের যে ক্ষারীয় মূলক থাকে ও খরপানির লবণে ক্ষারীয় মূলকের মধ্যে বিনিময় ঘটে। ফলে কি হয়? ফলে খরপানি মৃদু পানিতে পরিণত হয় এবং উৎপন্ন মৃদু পানি সিলিন্ডারের নিম্নদেশে অবস্থিত গ্রাহক পাত্রে জমা হয়ে থাকে। দীর্ঘক্ষণ ব্যবহারের ফলে সোডিয়াম পারমুডিট সম্পূর্ণভাবে ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়াম পারমুডিটে পরিণত হয়। আচ্ছা, পারমুডিটের পুনঃসক্রিয়করণ। খরপানি পারমুডিটের স্তরের মধ্য দিয়ে চালনা করার পর, উপর হতে খরপানির প্রবাহ বন্ধ করার পর নিচের দিক হতে খরপানির প্রবাহ 2 থেকে 1 মিনিট কাল চালনা করে স্তরগুলিকে পরিষ্কার করা হয়। অর্থাৎ পুনরায় ব্যবহার যোগ্য করার জন্য আমাদের যে কাজটি করতে হয় সেটি হলো এই কাজ। অতঃপর 10% সোডিয়াম ক্লোরাইড দ্রবণ উপরের ট্যাঙ্ক হতে ধীরে ধীরে চালনা করে অকেজো পারমুডিটকে পুনরায় কার্যক্ষম করা হয়। অর্থাৎ অকেজো পারমুডিট যেগুলো আমাদের পড়ে থাকে, সেগুলোকে পুনরায় কার্যক্ষম করার জন্য মূলত আমাদের এই 10% সোডিয়াম ক্লোরাইড দ্রবণটি উপরের ট্যাঙ্ক হতে ধীরে ধীরে চালনা করা হয়। এবং সেটি কিভাবে কাজ করে সেটি আমরা এখানে দেখিয়েছি। ক্যালসিয়াম পারমুডিট এবং সোডিয়াম ক্লোরাইডের বিক্রিয়া, ফলে সোডিয়াম পারমুডিট এবং ক্যালসিয়াম ক্লোরাইড। আচ্ছা, উল্লেখিত পদ্ধতিকে ক্ষারক বিনিময় পদ্ধতিও
বলা হয়। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ বিনিময় যেটি হয়েছে সেটি হলো ক্ষারক বিনিময় পদ্ধতিও বলা হয়। আচ্ছা, এরপরে আমরা আরেকটি পদ্ধতি জানবো, পানির স্থায়ী ক্ষারতা দূরীকরণে আয়ন বিনিময়কারী রেজিন পদ্ধতি বর্ণনা করো। অর্থাৎ ইংরেজিতে যদি বলি, এক্সপ্লেইন দ্য আয়ন এক্সচেঞ্জ রেজিন প্রসেস অফ সফটেনিং ওয়াটার। তো দেখো, রেজিনটা মূলত কি? রেজিন হলো কৃত্রিম উপায়ে তৈরি জৈব পদার্থ। তাহলে রেজিনটি হচ্ছে আমাদের হাতে তৈরি, আমরা নিজেরাই সেটা তৈরি করি কৃত্রিম উপায়ে, এবং সেটি হচ্ছে মূলত একটি জৈব পদার্থ। বর্তমানে এসিডীয় ও ক্ষারীয় উভয় প্রকারের রেজিনই আবিষ্কৃত হয়েছে, অর্থাৎ এসিডীয় রেজিন, ক্ষারীয় রেজিন সবগুলোই আমরা এখন আবিষ্কার করে ফেলেছি। অ্যাসিডের রেজিনে সাধারণত সালফোনিক অ্যাসিড গ্রুপ থাকে। তাহলে অ্যাসিডের রেজিনে সাধারণত কি থাকে? সালফোনিক অ্যাসিড গ্রুপ থাকে, সালফোনিক অ্যাসিড গ্রুপ। রেজিনের উপর দিয়ে প্রথমে সোডিয়াম ক্লোরাইড চালনা করা হয়। এতে কি হয়? এতে সালফোনিক অ্যাসিড গ্রুপের যে হাইড্রোজেন আয়ন, এই যে হাইড্রোজেন আয়ন তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ SO3H, এখানে হাইড্রোজেন আয়নটি, সেখানটি কি হয়? সোডিয়াম আয়ন দ্বারা প্রতিস্থাপিত হয়। প্রতিস্থাপিত হওয়ার ফলে সোডিয়াম রেজিন সৃষ্টি হয়। এই সোডিয়াম রেজিনের উপর দিয়ে খরপানিকে যদি চালনা করা হয়, তাহলে রেজিন ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের সাথে বিনিময় ক্রিয়া সম্পাদন করে। অর্থাৎ রেজিন কার সাথে বিনিময় করে? বিনিময় ক্রিয়া সম্পাদন করে রেজিন ক্যালসিয়াম অথবা ম্যাগনেসিয়ামের সাথে বিনিময় ক্রিয়া সম্পাদন করে। এখানে বিক্রিয়ার মাধ্যমে দেখানো হয়েছে। দেখো, এই যে এটা হলো রেজিন, সোডিয়াম রেজিন, ক্যালসিয়াম ক্লোরাইড। এখানে দেখো R2CA, অর্থাৎ এই যে এখানে ক্যালসিয়াম আর এখানে হলো আর, এটার সাথে এটা প্রতিস্থাপিত হয়েছে এবং বাকি থাকলো NaCl2, 2NaCl। এখানে সমতা বিধান কিভাবে করা হয়েছে সেটি আমরা আগের অধ্যায়ে আলোচনা করেছিলাম। সমতা বিধান তোমরা আশা করি তোমরা সেটি সহজেই এখন বুঝতে পারতেছ। আচ্ছা, এখানে আর হচ্ছে রেজিন, তারপরে ক্যালসিয়াম রেজিন অর্থাৎ R2CA। এই ক্যালসিয়াম রেজিনকে সোডিয়াম ক্লোরাইড দ্বারা বিধৌত করলে কি পাওয়া যায়? সোডিয়াম রেজিন পাওয়া যায় এবং তাকে পুনরায় ব্যবহার করা যায়, সেটি এখানে নিচে দেখানো হয়েছে। অর্থাৎ যদি আমরা সহজে যদি বলি, তাহলে এই যে প্রথম যে বিক্রিয়া ছিল বাম পক্ষ, সেটি মূলত এটা এখন ডান পক্ষে এসে গেছে, আর প্রথম বিক্রিয়ার ডান পাশের যে অংশটি ছিল সেটি মূলত এখানে বাম দিকে এসে গেছে। তো তাহলে আমরা মোটামুটি পানির ক্ষরতা দূরীকরণে দুটি পদ্ধতি জানলাম। একটি হচ্ছে পারমোটিট পদ্ধতি এবং একটি হচ্ছে আয়ন বিনিময়কারী রেজিন পদ্ধতি। তো এই দুটো পদ্ধতি তোমাদের মূলত সিলেবাসে আছে। আশা করি তোমরা এটি ভালোভাবে আয়ত্ত করবে প্র্যাকটিসের মাধ্যমে। এরপরে আরো কিছু পদ্ধতি আছে, তার মধ্যে যেমন এটা এখানে আমি দেখিয়েছি যে কি, পানির অস্থায়ী ক্ষরতা দূরীকরণে ক্লার্ক প্রণালী বর্ণনা করো। তো তোমরা এটা ক্লার্ক প্রণালীটা দেখে নিবে, এটি আর আমরা আলোচনা করলাম না। তাহলে আমরা মোটামুটি, এটি একটি ছোট্ট অধ্যায়, অর্থাৎ পানি বিশোধন বা পানি পরিশোধন অর্থাৎ ওয়াটার ট্রিটমেন্ট কিভাবে আমরা করতে পারি সেই সম্পর্কে আমরা মোটামুটি আলোচনার মাধ্যমে জানলাম। তো এই অধ্যায়ে আমাদের পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো আমি একটু এখানে দেখানোর চেষ্টা করেছি। 1 নম্বরে হচ্ছে পারমোটিটের রাসায়নিক সংকেত ও রাসায়নিক নাম লেখো। 2 নম্বরে হচ্ছে পানির ক্ষরতা কি, পানির ক্ষরতা কত প্রকার ও কি কি। 3 নম্বরে ক্ষর পানি ও মৃদু পানির মধ্যকার পার্থক্য লেখো। 4 নম্বরে পানির ক্ষরতার কারণ কি, পানির ক্ষরতা অপসারণে ব্যবহৃত
পারমুঠিট পদ্ধতি চিত্রসহ বর্ণনা করো। এরপরে খর পানি ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলো লেখো। এবং 6 নম্বরে হচ্ছে পানি পরিশোধন প্লান্ট পরিদর্শন পূর্বক কিভাবে একটি প্রতিবেদন তৈরি করবে তা বিস্তারিত আলোচনা করো। অর্থাৎ তোমরা বাস্তবে ফিল্ডে গিয়ে, অর্থাৎ পানি শোধনাগারে গিয়ে কিভাবে সেখানে সেই প্ল্যান্টটা পরিদর্শন করবে, কিভাবে সেখানে পানি পরিশোধন ক্রিয়াটি সম্পন্ন করে, সেটি পরিদর্শন পূর্বক একটি তোমরা প্রতিবেদন তৈরি করবে, সেটি সম্পর্কে এখানে তোমরা শিখবে। তোমার কিছু বাড়ির কাজ থাকবে তোমাদের, এগুলো তোমরা পড়বে এবং পড়ার পরে লিখবে। 1 নম্বরে হলো পানির ক্ষরতা কি, পানির ক্ষরতা কত প্রকার ও কি কি, এটি তোমাদের যে কেমিস্ট্রির আলাদা খাতা তৈরি করেছো, সেশনাল খাতা, সেখানে লিখবে। 2 নম্বরে পানির ক্ষরতার কারণ কি, পানির ক্ষরতা অপসারণে ব্যবহৃত পারমুঠিট পদ্ধতি চিত্রসহ বর্ণনা করো। 3 নম্বরে হচ্ছে খর পানি ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলো লিখবে। এবং সর্বশেষ পানি পরিশোধন প্ল্যান্ট পরিদর্শন পূর্বক কিভাবে একটি প্রতিবেদন তৈরি করা যায় তা তোমরা বিস্তারিতভাবে লিখবে। তো এই করেই থাকলো তোমাদের বাড়ির কাজ। তো আশা করি তোমরা আমার সঙ্গেই ছিলে পুরোটা ক্লাস। আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে সবাই উপস্থিত থাকবে, সবাই সুস্থ থাকবে এবং সবার সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকে এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।